নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 10 তারিখ বুধবার, জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃণমূল 100-র নিচেই নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি 26-এর ভোট নিয়ে আসা শুভেন্দুর। স্পিকারে আর কোনো আস্থা নেই কংগ্রেসের, কিন্তু অনাস্থায় ধীরে চলো নীতি অভিষেকের দিলেন ব্যাখ্যা। অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, নাম উঠল 2.5 কোটির, বাদ পড়লেন কতজন? 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর শুনানি, 28 ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা, জানিয়ে দিল কমিশন। বেকারদের 90,000 টাকা দিচ্ছে মমতার সরকার। কোনো জন্মে বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে না, হুঙ্কার যোগীর। সিদ্ধান্ত বদল, আমিরের ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ, জল্পনায় মুখ খুললেন অভিনেতা। মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক, বিস্ফোরক হুমায়ুন কবির। ভাতার টাকা পকেটে নিয়ে ভোট দিতে যাবেন যুবরা, মমতার এক চালেই কি বিজেপির অঙ্ক ঘেটে যাবে? তৃণমূলের স্বাক্ষর ছাড়াই লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। আমি এমন ভারতের নাগরিক, সংসদে ঝোড়ো ভাষণে টু ইন্ডিয়া বোঝালেন অভিষেক, বাক্যহারা বিজেপি। গগৈ সহ 2 কংগ্রেস নেতার বিরুদ্ধে 500 কোটির মানহানির মামলা হিমন্তের, ভোটমুখী অসমে তপ্ত রাজনীতি। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই 1,25,000 মহিলা ফেব্রুয়ারিতেই পাবেন 1500 টাকা, বাকি কবে থেকে? বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির জেরে আত্মহত্যা কনস্টেবলের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। পথ দেখিয়ে দিয়েছে বিজেপি, সেই পথেই যদি বাংলার মানুষ হাঁটেন তবে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশা প্রকাশ করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100 নিচেই নেমে যাবে। একই সঙ্গে তার দাবি, বিজেপি অন্তত 200টি আসনে জয় পাবে। রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি এবং নারীর নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তার বক্তব্য, বেকার ভাতার জন্য যেভাবে লাইন পড়বে তাতে স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে, কত মানুষ কাজহীন, তৃণমূল সরকারের আমলে কতজন দুর্নীতির শিকার, সবই প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সমস্যার মূল হিসাবে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, রাজ্যে যা কিছু চলছে তার কেন্দ্রে রয়েছেন একজনই মুখ্যমন্ত্রী, তাকে ক্ষমতা থেকে সরাতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। ভবানীপুরে হারাতে হবে, তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, কিভাবে তা করা যায় সেই পথ বিজেপি দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মনে করেন, 2021 এবং 2024 সালে পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের যে ধরনের ভোট হয়েছে সেটাই গোটা রাজ্যে হলে তৃণমূলে ভরাডুবি অনিবার্য। তার মতে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা সহ সর্বত্র একই ধারা বজায় থাকবে, তৃণমূলের আসন ডবল ডিজিটে নেমে যাবে। বেকার যুবকদের নিয়ে চালু করতে হবে যুবসাথী, এই প্রকল্প নিয়েও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। তার দাবি, কোনো শিক্ষিত বেকারের দৈনিক সাম্মানিক 50 টাকা হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় যুবশ্রী প্রকল্পে 1 লক্ষ বেকারকে মাসে 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শুভেন্দুর ভাষায়, বর্তমান যুবসাথী প্রকল্প আসলে একটি ভাঁওতা, চাকরির প্রশ্নে আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, রাজ্যের 51টি কর্মবিয়োগ কেন্দ্র কার্যত তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা বলেই বাজেটের নতুন নিয়োগের কোনো স্পষ্ট দিশা নেই। তার মতে, রাজ্য সরকার কর্মসংস্থানের পথ ছেড়ে ভাতা নির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে। গত কয়েকদিন ধরেই স্পিকারের অবস্থান নিয়ে সরগরম দিল্লির রাজনৈতিক মহল। এরই মধ্যে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড়ের মধ্যে ইন্ডিয়া ব্লকে ফাটল ক্রমশই চওড়া হচ্ছে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বিমত নিয়েও চর্চা তুঙ্গে। তৃণমূল চাইছিল অন্তত 200 সাংসদের স্বাক্ষর করা চিঠি দেওয়া হোক স্পিকারকে, কিন্তু তৃণমূলের এই অবস্থানে খুব একটা সায় নেই কংগ্রেসের। তৃণমূল ছাড়াও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ঝুঁকছে শিবির। কংগ্রেসের পাশে রয়েছে ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলি। এদিকে তৃণমূলের স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ নেহাত কম নয়, যদিও তারা বলছে আগে 200 চিঠিকে অনাস্থা করার ক্ষেত্রে স্পিকারের বিরুদ্ধে শেষ হাতিয়ার আগের পদক্ষেপ হিসাবে ব্যবহার করা হোক। স্পিকারকে দেওয়া হোক 3 দিনের ডেডলাইন।
স্পিকার যদি চিঠিতে তোলা দাবিগুলি মেনে নেন তাহলে ভালো, অন্যথায় তিনি যদি কোনো পদক্ষেপ না করেন তাহলে শেষ হাতিয়ার হিসাবেও অনাস্থা আনা হোক। সোজা কথায় অনাস্থার আগেই শেষ আলটিমেটাম দিতে চাইছে ঘাসফুল শিবির, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মত অনাস্থা ইস্যুকে অভিষেক খানিকটা ধীরেই চলতে চাইছেন। কিন্তু রাহুল গান্ধী সেখানে সংসদে বাধার মুখোমুখি পড়ছেন, আর সেখানে ধীরে চলো নীতি না পছন্দ হাত শিবিরের। যদিও বাস্তব বিরোধী শিবিরে যা শক্তি রয়েছে সংসদে তা নিয়ে অনাস্থা প্রস্তাব কতটা পাশ হয় তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেন, আমাদের পার্টি যে অবস্থা তাতে অনাস্থায় সই করতে আমাদের কোনো সমস্যা নেই, সব তৃণমূল সাংসদরাই সই করবে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে যে চার দাবি স্পিকারের কাছে রাখার কথা বলা হয়েছে সেটা আমরা চিঠির আকারে স্পিকারকে পাঠাতে বলেছিলাম, সেটা সমস্ত বিরোধী সাংসদরাই সই করবেন। তারপর 2 থেকে 4 দিন সময় নিন, তারপরেও স্পিকার কোনো অ্যাকশন না নিলে অনাস্থার অপশন তো থাকছেই, ওই রাস্তায় খোলা আছে। মঙ্গলবার অসমের 126টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 27শে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। 22শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত তথ্য যাচাইয়ের কাজ হয়। তালিকায় 2,49,00,000 ভোটারের নাম বাদ রয়েছে, যা খসড়া তালিকা থেকে ভোটারের নাম রয়েছে, যা খসড়া তালিকা থেকে 0.97% কম। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকা থেকে 2.43% ভোটারের নাম বাদ গিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, খসড়া তালিকায় 2,52,01,624 জন ভোটারের নাম ছিল। চূড়ান্ত তালিকায় তার থেকে বাদ পড়েছেন 2.43 লক্ষ ভোটার। অন্যদিকে কমিশনের তথ্য বলছে, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা 1,24,82,213 জন, মহিলা ভোটার 1,24,75,583 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 343 জন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, 22শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত তথ্য যাচাই প্রক্রিয়া শেষে 27শে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। 27শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারির মধ্যে তালিকা এবং ভোটার সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি খতিয়ে দেখা হচ্ছে, তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন যে পিছিয়ে যাচ্ছে সেই খবর আগেই মিলেছিল। আগে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও প্রথমে শোনা গিয়েছিল তা পিছিয়ে যেতে পারে 10 দিন। যদিও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, এরপর নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো 28শে ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই এই নির্দেশিকা চলে এসেছে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। নির্বাচন কমিশনের নতুন সূচি বলছে, এই সমস্ত নোটিশ মানুষের কাছে গিয়ে সেগুলি শুনানি চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ওই দিন শুনানির শেষ দিন। শুনানির পর সমস্ত নথিপত্র যাচাই নিষ্পত্তি করার কাজ চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরেও আরও বেশ কিছু ধাপ পেরিয়ে চূড়ান্ত ভোটার তালিকার কোন বুথে কি ধরনের তথ্য থাকবে সেই সমস্ত কাজই খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকার প্রতিলিপি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সহ ডিজি, আইটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এদিকে এর আগে উত্তরপ্রদেশে 1 মাসের জন্য বেড়েছে সময়সীমা, সেক্ষেত্রে কেন বাংলার জন্য সময়সীমা বাড়বে না সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত 14 দিন পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। এদিকে আবার নির্বাচন কমিশন সূত্র মারফত যে খবর আসছে তাতে জানা যাচ্ছে, আগামী 2রা মার্চ বাংলায় হতে পারে ভোট ঘোষণা। বয়স 21, মাধ্যমিক পাশ করেছেন, চাকরির চেষ্টা করছেন, তবে এখনো চাকরি পাননি। বাংলার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে তৃণমূল সরকার, আর সেই প্রকল্পের নাম যুবসাথী। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতীরা মাসে 1,500 টাকা করে পাবেন। 5 বছর দেওয়া হবে এই টাকা, তারপরে ফের পর্যালোচনা করা হবে। তৃণমূল নেতানেত্রীরা প্রায়ই বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা গত 5 বছরে 60,000 টাকা পেয়েছেন। তপশিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা আরও বেশি পেয়েছেন। তারা এই বছরে 5 বছরে 72,000 টাকা পেয়েছেন। এবারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার আরও 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে মহিলারা বছরে আরও 6,000 টাকা বেশি পাবেন। সেই নিয়ে যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে বছরে 18,000 টাকা ঢুকবে। 5 বছর এই টাকা পাবেন বেকাররা, ফলে 5 বছরে তাদের অ্যাকাউন্টে ঢুকবে 90,000 টাকা করে। 5 বছর পর আবার পর্যালোচনা করা হবে। অন্যদিকে 40 বছরের বেশি বয়স না হয়ে যায় তিনি আবার এই প্রকল্পের সুবিধা পাবেন। বিধানসভার অন্তর্বর্তী বাজেটে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, আগামী আগস্ট মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন বেকার যুবক যুবতীরা। তবে মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 1 এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন বেকার যুবক যুবতীরা। বাবরি মসজিদ কোনো জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যারা এখন স্বপ্ন দেখিয়েছেন তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। মঙ্গলবার বারামাগিতে একটি জনসভায় দাঁড়িয়ে এইভাবেই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই স্থানে রাম মন্দির করব, ওই ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, তাতে কোনোদিনও পচন ধরবে না। ভারতের ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, গেরুয়া পতাকা সর্বদা দেশকে গর্বিত করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন, এটি সনাতন ধর্মের প্রতীক। যোগী আরও বলেন, কিছু মানুষ কেবল সংকটের সময় ভগবান রামকে স্মরণ করেন, অন্য সময় ভুলে যান। ভগবান রামও এই ধরনের মানুষ ভুলে গিয়েছেন। রাম ভক্তদের উপর যারা গুলি চালিয়েছেন এবং রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন তাদের কোনো স্থান নেই। যোগীর বক্তব্য, ভারত এবং সনাতন একে অপরের পরিপূরক, একে অপরকে আলাদা করা যায় না। তাদের অভিযোগ, দেশ এবং সনাতন উভয়ই বর্তমান আক্রমণের সম্মুখীন হচ্ছেন। যোগীর দাবি, কিছু লোক ষড়যন্ত্র করছেন, বাকিরা তাদের জন্য ভুগছেন। শুধু তাই নয়, কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন। আইন শৃঙ্খলা নিয়ে এদিন কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মানুষ নিয়ম মেনে চলতে শিখতে হবে। যারা আইন মানবেন তারা লাভবান হবেন, যারা মানবেন না তারা নরকের দিকে যাবেন। প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ। প্রিয় গায়কের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তার সতীর্থ থেকে অনুরাগীদের। কেন এই সিদ্ধান্ত, সেই উত্তর খোঁজার মাঝে আচমকা গায়কের বাড়িতে হাজির বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। দুজনের একসঙ্গে আড্ডা, ছাদে ঘুড়ি ওড়ানোর ছবি ভাইরাল। দিন চারেক জিয়াগঞ্জে কাটিয়ে আমির খান মুম্বাইতে ফিরতেই মিলল বড় খবর, অরিজিৎ নাকি আমিরের সিনেমার জন্য প্লেব্যাক করছেন। তাহলে কি অবসরের সিদ্ধান্ত বদল করলেন গায়ক? জল্পনার মাঝে ফাঁস হলো আসল ঘটনা। প্রথমে শোনা গিয়েছিল সলমান খানের ব্যাটল অফ গালওয়ান সিনেমায় নিজেই প্লেব্যাকে করে ফেলেছেন অরিজিৎ। আচমকাই বলিউড সুপারস্টার জিয়াগঞ্জের সফরের মাঝেই কৌতূহল তৈরি হয় আমিরের মহাভারত এবং অরিজিতের কণ্ঠ শোনা যাবে কিনা তাই নিয়ে। মনে করা হয় গায়কের কাছে হয়তো বিশেষ আবদার নিয়ে গিয়েছেন নায়ক। সোমবার আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হলো আসল খবর। বলিউডের পারফেকশনিস্ট প্রযোজিত জুনাইদ খান এবং সেই পল্লবী অভিনীত একদিন সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ। আমির খান প্রোডাকশনসের তরফে গায়কের কাজে ছবি দিয়ে তাকে ধন্যবাদ জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে। আমির নিজে মুর্শিদাবাদে কাটানোর কিছু মুহূর্তের কথা উল্লেখ করে প্লেব্যাক সম্রাটের আতিথেয়তার প্রশংসায় পঞ্চমুখ। তবে এটা নতুন করে প্লেব্যাক করার মতো বিষয় নয়। আসলে গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে আগামী প্রতিশ্রুতি মাফিক এখনো কিছু কাজ বাকি রয়েছে। সেই তালিকায় এই ছবি ছিল। সম্ভবত শাহরুখ খানের ডন 3 সিনেমাতেও শোনা যাবে গেরুয়া গায়কের কণ্ঠ। তৃণমূল কংগ্রেসের থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে লাগাতার হুমকির মুখে রয়েছেন, এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। সেই মামলার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। এবার তার অভিযোগের তীর সরাসরি মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের দিকে। এমনকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও খুনের চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করা যাচ্ছে না বলেই প্রশাসনিক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদের পুলিশ সুপার নাকি তাকে খুন করার উদ্দেশ্যে দুজন সুপারি কিলার নিয়োগ করেছেন। পরিকল্পনা অনুযায়ী তাদের গাড়িকে দুর্ঘটনার কবলে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হবে, এমনই অভিযোগ করেন তিনি। এই বিষয়ে মুর্শিদাবাদ পুলিশের তরফে কোনো বক্তব্য পেলে প্রতিবেদন আপডেট করে দেওয়া হবে। অন্যদিকে হুমায়ুন কবির আরও বলেন, তাদের রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে পুলিশ প্রশাসনের ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তারপর দেখা যাবে মুর্শিদাবাদের এসপি কোথায় থাকেন, লালগোলার ওসি কোথায় থাকেন, প্রশাসনের কর্তারা কোথায় থাকেন। একই সঙ্গে তিনি প্রকাশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বোঝাপড়ার কথাও বলেন। উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই হুমায়ুন কবির দাবি করে আসছেন তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। মসজিদ নির্মাণ সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাকে ধমকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে প্রকাশ করে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন হুমায়ুন। আদালতের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েও আবেদন করার নির্দেশ দিয়েছিল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেও সেই ব্যবস্থা যে পর্যাপ্ত নয় তা আদালতেই জানিয়েছেন বিধায়ক। হুমায়ুন কবিরের বক্তব্য, তার নিরাপত্তায় মাত্র 2 জন পুলিশকর্মী মোতায়েন হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে মোটেও যথেষ্ট নয়। তার আশঙ্কা যে কোনো মুহূর্তের উপর প্রাণঘাতী হামলা হতে পারে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।